আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রড্রিগো ডি পল ইন্টার মিয়ামি জার্সিতে নিজের সর্বশেষ ম্যাচে এমএলএস-এর কাপ যে ম্যাচটার মাধ্যমে সিল করলো ইন্টার মিয়ামি তাদের ক্লাব ইতিহাসে প্রথম, সেখানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করলেন। লিওনেল মেসির পাস থেকে দুর্দান্ত একটা গোল করলেন, এর আগের একটা গোলেও কিন্তু কন্ট্রিবিউট করেছেন, প্রথম গোলটার ক্ষেত্রে বলছি। এবং মাঠের পুরো জায়গায় ওই যে আমরা বলি যেখানেই বল সেখানে রড্রিগো ডি পল, সেই জিনিসটা আমরা দেখলাম। এক কথায় খুবই এনার্জেটিক একটা পারফরমেন্স দিয়েছেন এবং আমার কাছে মনে হয় এটা খুবই পারফেক্ট একটা টাইম রড্রিগো ডি পল সম্পর্কে আলোচনা করার। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, রড্রিগো ডি পলের সাম্প্রতিক ফর্ম, হুট করে ইন্টার মিয়ামিতে আসা এবং আর্জেন্টিনার জাতীয় দলে যখন মিডফিল্ডে অনেক অপশন, তখন ডি পল যাকে মাঝে মধ্যে ইনকনসিস্টেন্ট মনে হয়, যার পারফরমেন্সটা অনেকের কাছে একটু পড়তির দিকে বলে মনে হয়, তার উপর অতি নির্ভরতা আসলে স্কালোনির জন্য কতটা ভালো নাকি খারাপ সে বিষয়টা অ্যাড্রেস করা দরকার। ডিপলের পারফরমেন্স নিয়ে ধারাবাহিকতার অভাব অনেকে দেখছেন এবং আমি এই ম্যাচের অর্থাৎ ফাইনাল ম্যাচের পারফরমেন্সটাকে একপাশে সরিয়ে রেখে যদি আলোচনাটা এভাবে শুরু করি, ব্যাপারটা আসলে আংশিকভাবে সত্য যে রড্রিগো ডি পলের পারফরমেন্সে আমি এটাকে ইনকনসিস্টেন্সি বলবো, অর্থাৎ ধারাবাহিকতার কিছুটা হলো অভাব দেখা যাচ্ছে। এই রড্রিগো ডি পল একটা সময় যখন জাতীয় দল এবং ক্লাব ফুটবলে একের পর এক দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, সে তুলনায় সর্বশেষ 1-1.5 বছরের পারফরমেন্স যদি আপনি দেখেন, কিছুটা হলো ডাউনফল আপনি সেখানে দেখতে পারবেন। তাই বাংলাদেশের কিংবা দেশের বাইরের ফুটবল বিশ্লেষকরা যখন এটা নিয়ে আলোচনা করছেন, সেটার পেছনে একেবারে যুক্তিযুক্ত একটা কারণ আছে। তবে তার মানে এটা নয় যে রড্রিগো ডি পল এখানে ফুরিয়ে গেছেন। আমার পুরো আলোচনাটা শুনলে এখানে আসলে বুঝতে পারবেন। প্রথমত, যে বিষয়টা নিয়ে আসলে রড্রিগো ডি পলকে সাম্প্রতিক সময় মাপা হচ্ছে, অনেকে মাপছেন, প্রত্যেকের প্রতি সম্মান রেখে বলছি, যদি ধারণাটা এখান থেকে আসে যে ডি পল কেন ইন্টার মিয়ামির মতো একটা ক্লাবে এসেছেন অ্যাথলেটিকো মাদ্রিদ ছেড়ে, অর্থাৎ লা লিগা বা ইউরোপিয়ান ফুটবল ছেড়ে তিনি কেন আসলে ইন্টার মিয়ামিতে আসতেন, শুধুমাত্র এটা যদি আপনার একেবারে আর্গুমেন্টের পয়েন্ট হয়, তাহলে আমি সেখানে খুব একটা বেশি একমত নই যে ইন্টার মিয়ামিতে আসা মানে একেবারে বাজে একটা সিদ্ধান্ত। শুধুমাত্র এটাকে বেসিস করে আপনি বলে ফেলবেন যে রড্রিগো ডি পল আসলে ফুরিয়ে গেছেন, তাহলে আমি বলবো আপনি একেবারে উপরে ভাষা কথাবার্তা বলছেন, ভেতরে ঢোকার চেষ্টা করছেন না। অবশ্যই ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে, যেটা কিনা ইউরোপের তুলনায় ফুটবলের মানে অবশ্যই পিছিয়ে আছে, সেখানে আসাটা যে কোনো প্লেয়ারের জন্য মোটা দাগে বলা চলে যে একটা ডাউনফলের মতো। তবে সাম্প্রতিক বছরগুলোতে আমরা দেখেছি যে বড় মানের ফুটবলাররা সৌদি প্রো লিগে যাচ্ছেন, এমএলএসে আসছেন, অর্থাৎ এখানে একটা মেজর শিফট কিন্তু হচ্ছে। ফুটবলটা এখন শুধুমাত্র আর ইউরোপ কেন্দ্রিক না, তার পাশাপাশি রড্রিগো ডি পলে একটা স্ট্রং লজিক এটাও হতে পারে যে সামনে কিন্তু বিশ্বকাপ, যেটার অধিকাংশ ম্যাচ তাকে এমন গ্রাউন্ডে খেলতে হবে, এমনকি ফাইনালও যে ম্যাচটায় ইন্টার মিয়ামি খেলেছে সেখানে আবহাওয়া, পরিবেশ সকল কিছুর সাথে মানিয়ে নিতে রড্রিগো ডি পলের বরঞ্চ বিশ্বকাপের আগে এই যুক্তরাষ্ট্রে চলে আসাটা একটা পজিটিভ সাইন বলে মনে হতে পারে। এটাকে তিনি কিন্তু একটা লজিক হিসেবে দেখাতে পারেন। তবে লজিকটা আসলে তাকে ডিমিন করা হোক ইন্টার মিয়ামিতে আসার কারণে, কিংবা ইন্টার মিয়ামিতে আসলে তিনি বিশ্বকাপে অনেক অ্যাডভান্টেজ পাবেন, যেটাই বলা হোক না কেন, এগুলো কিন্তু ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে খুব বড় রকমের কারণ না। আমি একেবারে ফুটবল কেন্দ্রিক আলোচনায় চলে যাই। সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো অনেকগুলো ম্যাচে ডি পলের ক্ষেত্রে এমনকি জাতীয় দলে চোখে পড়েছে, প্রথমত সেটা হচ্ছে ইনকনসিস্টেন্ট পাসিং, অর্থাৎ মনে হচ্ছে যে আন্ডার প্রেশারে তিনি অনেক সময় বলগুলোকে ভুল পাসের মাধ্যমে প্রতিপক্ষের পায়ে তুলে ধরছেন, অর্থাৎ চিপ পাস খেলছেন, রিস্কি পাস খেলছেন, অর্থাৎ বল হারাচ্ছেন, বল লুজ করা একটা প্রবণতা তার মধ্যে দেখা যাচ্ছিল একটা লম্বা সময় ধরে, কিংবা তার ক্যারিয়ারে পুরো সময় জুড়ে। ইমোশনের পাশাপাশি অ্যাগ্রেশনের একটা ব্লেন্ড আমরা দেখতে পারি। অ্যাগ্রেশনটা অনেক সময় ভালো, তবে একই সঙ্গে ওভার ইমোশনাল হয়ে বা অ্যাগ্রেশনের মাধ্যমে অনেক বেশি করে হলুদ কার্ড দেখেন, সেটা সবসময় একটা সমস্যার জায়গা ছিল। তবে একই সঙ্গে সেটাকে ডিফেন্ড করার জন্য কাউন্টার আর্গুমেন্ট হিসেবে বলা যায় যে রড্রিগো ডি পল যে পজিশনে খেলেন সেখানে এই জিনিসটা আসলে করতে হয়, এটা আপনারা সকলে বোঝেন বলে আমি মনে করি। গোলপোস্টের সামনে জায়গা মতো বল পেলে তিনি একেবারে ন্যাচারাল গোল স্কোরার নন, অর্থাৎ শট সবসময় তার গোলপোস্টের মধ্যে থাকে না। এটা লম্বা সময় ধরে একটা ইস্যু। মিডফিল্ডে ওই পজিশনগুলোতে মিডফিল্ডারের একটা বাড়তি স্কিল হিসেবে গোল স্কোরিং বা অ্যাসিস্ট মেকিং অ্যাবিলিটি থাকা দরকার। ডি পলের ক্ষেত্রে সেটা সমস্যার জায়গায় এর আগেও ছিল, অনেকেই বলেছেন, সাম্প্রতিক সময়ে বলতে পারেন। তিনি যখন অনেক বেশি করে হাই প্রেস করেন, অনেকটুকু উপরে উঠে আসেন, তখন পেছনে অনেকটুকু স্পেস অনেক সময় রেখে আসেন, এগুলো নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। অর্থাৎ ওভারঅল রড্রিগো ডি পলের সবচেয়ে বড় যে জায়গাটা ছিল, যে বিশাল এরিয়া কাভার করেন, লাগাতার খেলে আসতে পারেন, মাঠের সব জায়গায় তিনি কাভার করে আসতে পারেন, সেখানেই একটা দুর্বলতা দেখা যাচ্ছিল। এর পাশাপাশি মাঝে মধ্যে বল লুজ করা, এটা সাম্প্রতিক সময়ে আসলে একটা বড় রকমের উইকনেস অনেক ম্যাচে মনে হয়েছে। তবে আমার কাছে এখানে মনে হচ্ছে ব্যাপারটা জাতীয় দলের কনটেক্সটে একটু ভিন্ন। আমার কাছে কিছু প্লেয়াররা থাকেন যারা আসলে জাতীয় দল আসলে অন্যরকম হয়ে যান। রড্রিগো ডি পল তাদের মধ্যে একজন। ক্লাব ফুটবলে রড্রিগো ডি পল এবং জাতীয় দলে রড্রিগো ডি পলকে আসলে আমি আলাদা ব্র্যাকেটে দেখি, এবং এটা কিছু প্লেয়ারের ক্ষেত্রে আসলেই দেখতে হয়।
রড্রিগো ডি পলের এখনও সবচেয়ে বড় সম্পদ যেটা এবং যেটাকে কেন্দ্র করে তিনি একটা বিশ্বকাপ আরামসে খেলতে পারেন সেটা হচ্ছে তার মানসিকতা, তার সাহসিকতার জায়গা। সবসময় নিজের উপর আস্থা রাখেন, হাই কনফিডেন্সের সাথে খেলেন, ব্রেভ প্রগ্রেসিভ পাসিং তিনি দিতে আসলে এখনও পছন্দ করেন। অর্থাৎ অনেক সময় উপরে উঠে এসে বল লুজ করছেন, এটা যেমন নেগেটিভ সাইড, এটার পেছনে একটা পজিটিভ সাইড হচ্ছে তিনি ব্রেভলি অনেকটুকু উপরে উঠে আসছেন। অর্থাৎ খুব বেশি ব্যাকপাস না খেলে বল নিয়ে প্রগ্রেসিভ রান মেক করার চেষ্টা করেছেন, উপরে উঠে আসার চেষ্টা করছেন এবং ডিফেন্স বা মিডফিল্ড লাইন ভাঙার চেষ্টা করছেন। যে প্লেয়ার এটা বেশি করেন তারা বল একটু বেশি লুজ করেন। তার এই ভার্টিক্যাল মাইন্ডসেট, অর্থাৎ বল নিয়ে নিচে না নেমে ব্যাকপাস না দিয়ে অনেকটুকু উপরে উঠে আসার চেষ্টা, এটা অনেক সময় আর্জেন্টিনার জন্য হেল্পফুল হয়েছে। এবং একই সঙ্গে তার একটা যে ফাইটিং মেন্টালিটি আছে, এটাকে আমি একটা এলিট লেভেলের মেন্টালিটি বলবো। এই মেন্টালিটি তার এখনও আছে। ফিজিক্যালি তিনি আসলে কতটা আগের জায়গাতে আছেন, ম্যাচের পর ম্যাচ এতটা পরিশ্রম করে শেষ করে আসতে পারবেন কিনা সেটাই একমাত্র প্রশ্নের জায়গা হওয়া উচিত। কারণ রড্রিগো ডি পল যে রোলটাতে খেলেন, যে জায়গাটাতে খেলেন, সেখানে শারীরিকভাবে অনেক পরিশ্রম করতে হয়। আমরা সাম্প্রতিক সময় ম্যাচের পর ম্যাচ দেখেছি বা আগের বছরগুলোতে দেখেছিলাম যে এত পরিশ্রম করতে হয় যে ম্যাচের 60-70তম মিনিটের পরে এসে রড্রিগো ডি পলে আসলে অনেক কষ্ট হয় ম্যাচটা শেষ করে আসতে। এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট হবে। তো বিশ্বকাপের আগে নিজের মাইন্ডসেট, নিজের ফিজিক্যাল ফিটনেসের জায়গা যদি ওখানে থাকে, আমার কাছে মনে হয় ডি পলের মধ্যে এখনও শেষ রসদ আছে। একটা বিশ্বকাপে অনায়াসে তিনি খুব ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারেন। স্পেসটা অনেকটুকু রেখে আসছেন, উপরে উঠে আসছে। এটা যদি একটা সমালোচনার জায়গা হয় তাহলে আমি বলবো তিনি কিন্তু তার দলে থাকা বড় প্লেয়ারের জন্য, যেমন কি লিওনেল মেসির ক্ষেত্রে বলা যায়, এর আগে অ্যাটলেটিকো মাদ্রিদে থাকা অবস্থা আলভারেজ গ্রিজমানদের ক্ষেত্রে বলা যায়, তাদের জন্য স্পেসও কিন্তু ক্রিয়েট করেন। লিওনেল মেসির বডিগার্ড নামটাই তাকে দেওয়া হয়েছে, এমনিতে দেওয়া হয়নি। তিনি মাঠে থাকলে লিওনেল মেসির আরও বেশি স্পেস পান, লিও মেসি একটা ডিফেন্সিভ কাভারেজ পান। এই জিনিসটা এখনও রড্রিগো ডি পলের মধ্যে যে আছে সেটা ফাইনাল ম্যাচে আমরা আরও একবার প্রমাণ পেয়েছি। এবং একই সঙ্গে লাগাতার প্রেস করতে পারেন, সবচেয়ে ভাইটাল একটা কোয়ালিটি, একেবারে এলিট লেভেলের প্রেসিং একটা ইঞ্জিন। সে প্রেসিং ইঞ্জিনটা এখনও ক্ষণে রড্রিগো ডি পলের ক্ষেত্রে একেবারে টপ নচ। কথাটা হচ্ছে কতটা ধারাবাহিকতার সাথে তিনি করতে পারবেন। যে জিনিসগুলো তার একটা সময় সবচেয়ে বড় শক্তির জায়গা ছিল, সেগুলো নিয়েই কিন্তু এখন কিঞ্চিত সমালোচনা দেখা যাচ্ছে। তবে সবচেয়ে বড় কথা, ওই যে একটা ফাইনালের পারফরমেন্সের মাধ্যমে প্রমাণ করলেন এখনও ফুরিয়ে যাননি। এই ব্যাপারটা অনেক বেশি মোমেন্টারিলি হবে। অর্থাৎ বিশ্বকাপের আগে তার শারীরিক, মানসিক এবং সব মিলিয়ে প্রিপারেশনটা কেমন সেটার উপর ডিপেন্ড করবে। একটা 7-8 ম্যাচের খুবই ফিজিক্যালি চ্যালেঞ্জিং বিশ্বকাপ রড্রিগো ডি পল কোন জায়গা থেকে শেষ করবেন। ডি পলের মতো একজন মিডফিল্ডারকে আপনি অনেক বেশি ক্রিয়েটিভিটি, অনেক বেশি চোখ ধাঁধানো ফুটবলের মাধ্যমে মাপতে পারবেন না, বরঞ্চ তার প্রেজেন্স, ফিজিক্যাল ফুটবল, পুরো মাঠ কাভার করা অ্যাবিলিটি, এগুলো দিয়ে তাকে মাপতে হবে। এবং এটা মাঝে মধ্যে অবশ্যই অফ ট্র্যাক হয়ে যায়, তবে যখন সিঙ্ক করে তখন আমরা এই যে এমএলএসের ফাইনালের মতো একটা অসাধারণ পারফরমেন্স দেখি ডি পলের কাছ থেকে। এখনও লিওনেল স্কালোনি এই পারফরমেন্সগুলো বের করে আনতে পারবেন বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ সবাইকে।